ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো আছো। এনআর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি সঞ্জয় কুমার সরকার। আজ তোমাদের দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 2 এর সরল সুদ চ্যাপ্টারটা করাবো। দেখো, আমাদের প্রত্যেকের জীবনে পাটিগণিতের 2টো অধ্যায় অন্তত খুব গুরুত্বপূর্ণ, অন্ততপক্ষে 2টো অধ্যায়। একটা সরল সুদ, আর একটা আমরা দেখবে ক্লাস 9-এ করেছি, সেটা হচ্ছে লাভ ক্ষতি। এই দুটো আমাদের জীবনের চলাফেরার ক্ষেত্রে এই দুটো পাটিগণিত অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এই দুটো চ্যাপ্টারকে আমাদের ভালো করে গুরুত্ব দিয়ে শিখতে হবে। দেখো, এই সরল সুদ এটা যে আমরা করছি, তাহলে এখানে সরল সুদ বলছি, তার অর্থ হচ্ছে আর একটা সুদ আমরা করব এর পরবর্তী অংশে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে সুদ বলতে আমরা কি বুঝি, যে আমরা আমাদের যে টাকার যে লেনদেন যেটা হয় সেটা ব্যাংকিং মাধ্যমে হয়। তাহলে ব্যাংকে গিয়ে আমরা কেউ টাকা জমা রাখি, আবার ব্যাংক থেকে আমরা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে কেউ টাকা ধারও নিই। তার জন্য ব্যাংকে আমরা যে টাকা গচ্ছিত রাখি বা ধার করি, ব্যাংকে আমি টাকা রাখলে যেমন সুদ পাই, অর্থাৎ টাকা বেশি পাই, সেরকম ঋণ নিলেও ব্যাংকে টাকা বেশি দিতে হয়। তাহলে এটা একটা নির্দিষ্ট হিসাব মেনে হয়। তাহলে এই যে সুদের একটা পার্ট সরল সুদ, যেটা আমরা আজকে করতে যাচ্ছি, বোঝা গেল? এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমার এই সরল সুদ করার ক্ষেত্রে 4টে রাশিকে আমরা যদি আত্মস্থ করতে পারি ভালো করে, তাহলে আমাদের এই চ্যাপ্টারের একটা অঙ্কেও কোনো অসুবিধা হবে না। 4টে রাশি কি কি? 4টে রাশির মধ্যে নাম্বার 1 হচ্ছে আসল বা প্রিন্সিপাল, অর্থাৎ আমি ব্যাংকে যে পরিমাণ অর্থ জমা রাখছি বা ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ ঋণ করছি, ধার করছি, সেই অর্থের পরিমাণটাকে আমরা বলি প্রিন্সিপাল বা আসল, যেটা অঙ্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই আসল বা প্রিন্সিপালকে আমরা অঙ্ক করার সময় পি দিয়ে ডিনোট করে থাকি। কি দিয়ে? পি দিয়ে। তাই দেখো, আসল এটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। বুঝে গেল? এইবার দেখো, ব্যাংকে আমি কোনো টাকা জমা রাখলে, আমি তো এক ব্যক্তি নয়, অসংখ্য ব্যক্তি ব্যাংকের সঙ্গে লেনদেনের সঙ্গে জড়িত। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে নিয়ম আলাদা নয়, সবার জন্য নিয়ম কিন্তু একই। তাহলে এই টাকাটার ওপর কীরকম সুদ দেওয়া হবে সেটা ব্যাংক এবং নির্দিষ্ট ব্যাংক ক্ষেত্রে সেটা নির্দিষ্ট থাকে। যেমন ব্যাংক ছাড়াও অর্থ জমা করার একটা জায়গা হচ্ছে পোস্ট অফিস। এইবার এই যে নির্দিষ্ট নিয়ম মেনে সুদটা দেওয়া হয়, যেটাকে আমরা বলি রেট অফ ইন্টারেস্ট, এবং এটা ধার্য করা হয় 100 টাকার 1 বছর সময়ের জন্য রাখলে কি টাকা আমি পেতে পারি বেশি, অর্থাৎ সুদ, সেটাকে আমরা বলি রেট অফ ইন্টারেস্ট। এইবার এটা আমরা অঙ্কে বুঝবো কী করে? যে সংখ্যার পাশে দেখবে পার্সেন্ট চিহ্নটা থাকবে, সেই সংখ্যাটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। অর্থাৎ যে সংখ্যার পাশে পার্সেন্ট চিহ্নটা পাবো, সেটাই আমরা ধরবো সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। দেখো, তাহলে আরেকটা রাশি পেলাম, যেটা সুদের হার, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। ঠিক আছে? অর্থাৎ এই পার্সেন্ট চিহ্নটা যেখানে থাকবে, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। নাম্বার 3, সময়, যেটা বললাম, আমি একটা টাকা যত সময়ের জন্য ব্যাংকে গচ্ছিত করছি, সেই সময়ের ওপরে সুদের পরিমাণটাও নির্ভর করে। আমি যদি বেশি সময়ের জন্য রাখি বেশি সুদ পাবো, কম সময়ের জন্য রাখি কম সুদ পাবো। তাহলে এই সময়টা আমরা বুঝবো কী করে? দেখবে বছর বা মাস বা দিন, এখানে যেটা পাবো অঙ্কে করতে গিয়ে, বছর, মাস বা দিন যে সংখ্যার সঙ্গে যুক্ত থাকবে, সেটাই হচ্ছে আমার সময়। এই সময় রাশিটাকে আমরা টি দিয়ে ডিনোট করি। সরল সুদের ক্ষেত্রে টি দিয়ে ডিনোট করি, সময় টি। বুঝবো কী করে? দেখবে পাশে বছর থাকবে, বছর বা মাস যদি থাকে, আমরা টিটাকে 12 দিয়ে ভাগ করে ধরব। আর দিন যদি থাকে, আমরা টিটাকে 365 দিয়ে ভাগ করে ধরব। বোঝা গেল? কারণ টিটা সবসময় বছরে হিসেব হয়। তাহলে 12 মাসে 1 বছর, মাসেও থাকতে পারে, আমি মাসে সুদ নিতে পারি।
তার জন্য মাস দিয়ে অঙ্ক করতে পারবো না, তার জন্য মাস বাই 12 করবো টিটাকে। আবার দেখো কিছু দিনের জন্যও জমা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা টিটা হবে দিন বাই 365। বুঝে গেল? শেষ নাম্বার রাশি হচ্ছে মোট সুদ, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। দেখবে আমরা যখন ব্যাংকে কোনো টাকা জমা রাখার পর কত হয়েছে দেখতে যাই, যে ব্যাংকের যে পাসবুক থাকে সেই পাসবুকটা আমাদের বলা হয় প্রিন্ট করতে। তাহলে প্রিন্ট করার সময় যে পাসবুকটা আমরা যখন প্রিন্ট করি টাকা জমা রাখার কিছু সময় পর গিয়ে, তখন দেখি যেটা জমা রেখেছিলাম তার থেকে কিছু পরিমাণ টাকা বেশি হয়েছে। অর্থাৎ দেখা গেল আমি 1000 টাকা জমা রেখেছি, কিছুদিন পরে গিয়ে দেখছি ওটা দেখাচ্ছে 1050 টাকা। তাহলে কত টাকা বেশি হয়েছে? 50 টাকা। অর্থাৎ জমা রাখলে বা ঋণ করলে টাকার পরিমাণ যেটা বেড়ে যায়, ওই বেড়ে যাওয়া টাকাটাকে আমরা বলছি মোট সুদ, যেটা বাড়তি হয় আসলের থেকে, যেটা বাড়তি হয়। সেটা ধার করার ক্ষেত্রে হতে পারে, জমা রাখার ক্ষেত্রেও হতে পারে। সেইটাকে বলা হচ্ছে মোট সুদ, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। ঠিক আছে? এবার যেটা প্রিন্ট করে বেরোলো আমি বললাম 1000 টাকা জমা রেখেছি 1050, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সুদ আসল বা স্ববৃদ্ধি মূল। সুদ আসল বা স্ববৃদ্ধি মূল, সুদে আসলেও থাকতে পারে, স্ববৃদ্ধি মূল কথাটাও থাকতে পারে। ঠিক আছে? এই কথাটাকে বলা হচ্ছে সুদ প্লাস আসল, মানে স্ববৃদ্ধি মূল বা সুদ আসল কথাটাকে বলা হচ্ছে যে সুদ প্লাস আসল একসঙ্গে যোগ করলে এটাকে বলা হচ্ছে স্ববৃদ্ধি মূল বা সুদ আসল। বুঝে গেল? এটাকে আমরা সাধারণত এ দিয়ে ডিনোট করে থাকি। এই রাশিটা আমাদের অঙ্কে বার করার খুব একটা প্রয়োজন হয় না। ঠিক আছে? তাহলে রাশিটাকে চেনা দরকার যে সুদে মূলে এত টাকা হলো বা স্ববৃদ্ধি মূল এত টাকা হলো, তাহলে মানে বুঝবো ওখানে সুদ প্লাস আসল আছে। তাহলে ওখান থেকে সুদ বাদ দিলে আসল পেয়ে যাব, ওখান থেকে আসল বাদ দিয়ে সুদ পেয়ে যাব। বোঝা গেল? অর্থাৎ আরেকটা রাশি আমরা যেটা ভাবছি স্ববৃদ্ধি মূল বা সুদ আসল বা সুদে মূলে, এটাকে আমরা সাধারণত এ দিয়ে ডিনোট করি। বুঝে গেল? তাহলে এই যে 4টে রাশির মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটার ওপর বেস করেই এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো আমরা করব। সেই সম্পর্কটা কি দেখো, আই ইজ ইকাল টু PTR/100। বুঝে গেল? এটাই হচ্ছে সম্পর্ক। অর্থাৎ মোট সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। বুঝে গেল? এই সম্পর্কটার উপর ভিত্তি করে সমস্ত অঙ্ক আমরা করব। বুঝে গেল? তাহলে দেখো এই সম্পর্কটা থেকে কোনো একটা রাশি আমার অজানা থাকবে। আই অজানা থাকতে পারে, পি অজানা থাকতে পারে, টি অজানা থাকতে পারে, আরও অজানা থাকতে পারে। যে কোনো একটা রাশি অজানা থাকবে আর বাদবাকি 3টে রাশি কিন্তু দেওয়া থাকবে, সেগুলো আমাকে খুঁজে খুঁজে বার করে নিতে হবে। এবং যেটা চাইবে অর্থাৎ অজানা রাশিটাকে আমরা এই সূত্রের সাহায্যে বার করব। বুঝে গেল? তাহলে আই সমান PTR/100। দেখো এখান থেকে আমাদের এই 3টে রাশি যদি জানতে যাই তাও বেরিয়ে যাবে। তার মানে কি PTR সমান কি আই ইন্টু 100। যদি পি বার করতে হয় তাহলে পি ইজ ইকাল টু কী হবে, আই ইন্টু 100/TR। যদি টি বার করতে বলে তাহলে আই ইন্টু 100/PR। আর যদি আর বার করতে বলে তাহলে আই ইন্টু 100/TP। হয়ে গেল? তাহলে যেটা বার করতে বলছে বাদবাকি দুটো যেটা গুণ আছে সেটা এখানে নিচে ভাগ করে দেওয়া। তাহলে এখানে পি বার করতে বলছে, পি এর সঙ্গে টি আর গুণ আছে, নিচে ভাগ হয়ে গেল। এখানে টি বার করতে বলছে, টি এর সঙ্গে পি আর গুণ আছে, পি আর ভাগ হয়ে গেল। এখানে আর বার করতে বলছে তাহলে আর এর সঙ্গে পিটি গুণ আছে, এখানে পিটি ভাগ হয়ে গেল। বুঝে গেল? তাহলে যে কোনো রাশি যদি আমার এখানে বার করতে বলে, যে রাশিটাই বার করতে বলুক, অন্য 3টে রাশি অবশ্যই এখানে দেওয়া থাকবে। বুঝে গেল কি বললাম? বেশ, চলো এবার আমরা অঙ্কে চলে যাবো। হ্যাঁ, দেখো তোমরা পাশের স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখো আমরা 2 নম্বর অঙ্ক দিয়ে শুরু করছি। 2 নম্বর অঙ্কটাই কি বলেছে, 2005 সালের
পয়লা জানুয়ারি 27শে মে পর্যন্ত, পয়লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত। এইটা কেন বললাম, এখানে তোমাদের কাছে দিনটা বার করা একটু সমস্যা হতে পারে। দেখো তাহলে পয়লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত একটা মাসের হিসেবেও আমরা যেতে পারবো না, কারণ 27শে মে মাসটাকেও ক্লিয়ার করা হয়নি। তাহলে আমাকে এখানে দিনেই যেতে হবে সময়টা, ঠিক আছে। বার্ষিক 6% সরল সুদের হারে, দেখো একটা রাশি পেয়ে গেলে 6%, তাহলে যার সাথে পার্সেন্ট যুক্ত থাকবে সেটাই হচ্ছে আর। তাহলে আর এর পাশে বসিয়ে দাও আর ইজ ইকাল টু 6%। বোঝা গেল? সরল সুদের হারে 2000 টাকার, তাহলে এই যে 2000 অ্যামাউন্টটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে পি ইজ ইকাল টু কত? 2000। আমি যেটা জমা রাখছি সেটাই প্রিন্সিপাল। 2000 টাকার সুদ নির্ণয় করি। তাহলে সুদটা আমরা জানি না, এটা কত বার করব, টাইমটা আমাকে বার করতে হবে, তাই তো। এবার দেখো জানুয়ারি মাস আমরা জানি কত হয়, 31শে হয়। তাহলে টোটাল দিনটা আমাকে বার করতে হবে। 31 ফেব্রুয়ারি 28, যেহেতু এটা 2005 সাল লিপ ইয়ার নয়, সেই জন্য এটা 28। বোঝা গেল? তারপরে দেখো মার্চ হচ্ছে 31, এপ্রিল হচ্ছে 30, আর মে হচ্ছে 26। কেন 26? 27শে মে আমি সুদ নেব, তাহলে 27শে মে কিন্তু কাউন্ট হবে না ওই দিনটা, ঠিক আছে, আমার গণনার মধ্যে। ব্যাংক ওই দিনটা আমায় দেবে না। তাহলে কতই মে পর্যন্ত লাস্ট সুদ পাবো আমি? 26শে মে পর্যন্ত। এত দিন যোগ করে দেখো হবে 146 দিন। তাহলে 146 বাই 365, এটা বছর হয়ে গেল, ঠিক আছে। এটাকে 73 দিয়ে কেটে দেবে, 73 দুগুণে 5, 73 সমান কত হলো? 2/5 বছর। বুঝে গেল? তাহলে দেখো 4টে রাশির মধ্যে অজ্ঞাত রাশি হচ্ছে কোনটা? সুদটা। বাদ বাকি 3টে রাশি আমরা বসিয়ে দিচ্ছি। 2000 টাকা, পি আর ইজ ইকাল টু 6%, টি ইজ ইকাল টু 2/5 বছর। বুঝে গেল? এইবার আমরা করব, আমরা জানি আই ইজ ইকাল টু পিটিআর বাই 100। তাহলে অতএব মোট সুদ সমান, দেখো পি এর মান কত বসাও 2000, টি এর মান কত 2/5, ওপরে বসানোর দরকার নেই, 5 নিচেই বসিয়ে দেবে, নিচে আছে নিচেই বসিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে 2/5 আর কত 6/100। সুদ টাকায় হবে, টাকা একক দিয়ে দেবে। বুঝে গেল? এখানে শূন্য দুটো কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, হলো 5 4 কত 20। তাহলে 4 দুগুণে 8, 6 8 48 টাকা। বোঝা গেল? তাহলে আমাকে বলেছিল এই কটা দিনের, অর্থাৎ 146 দিনের 2000 টাকার সুদ বার করতে। কত পার্সেন্ট? আর 6% আর। তাহলে এখানে আসল পি ইজ ইকাল টু 2000, সুদের আর ইজ ইকাল টু 6%। টাইমটা কত সেটা আমাকে একটু বার করে নিতে হলো, কারণ এখানে মাস হিসেবেও ক্লিয়ার নেই, সেই জন্য দিনে যেতে হলো। তাহলে আমাদের জানুয়ারি থেকে শুরু হয়েছে, জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 যেহেতু লিপ ইয়ার নয়, মার্চ 31, এপ্রিল 30 আর মের 26 দিন পর্যন্ত হচ্ছে। তাহলে 146 বাই 365 কাটাকাটি করলে হচ্ছে 2/5। তাহলে আইটা কত? আই ইজ ইকাল টু পিটিআর বাই 100 ফর্মুলা। এবার প্রত্যেকটা, অতএব মোট সুদ সমান সমান ফর্মুলাটা আমরা বসিয়ে দিলাম। 2000 পি এর মান, টি এর মান কত 2/5, আর এর মান কত 6/100, কাটাকাটি করলে কত বেরোলো 38 টাকা। অতএব নির্ণেয় সুদ সমান 48 টাকা। বুঝে গেল? বেশ, এবার আমরা 7 নম্বর অঙ্কে যাব। এর মাঝে কোনো অঙ্ক অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমি 7 নম্বর অঙ্কে যাচ্ছি। দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? যখনই দেখবে, একদম বেসিক থিং এটা, কোনো টাকা জমা রাখার পর দ্বিগুণ হয়ে গেল, তার মানে এখানে আসলও যা সুদও তাই। কি বললাম বুঝলে?
আসলের পরিমাণ আর সুদের পরিমাণ যখনই সমান তখনই কী হয়, টাকা দ্বিগুণ হয়ে যায়। বোঝা গেল? তার মানে এখানে কিন্তু আমাকে শুধুমাত্র একটাই রাশি দেওয়া আছে, যেটা বার্ষিক 6% হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে টাকার পরিমাণও দেওয়া নেই, সময়ও দেওয়া নেই, সুদের পরিমাণও দেওয়া নেই, শুধু দেওয়া আছে খালি রেট অফ ইন্টারেস্টটা। তাহলে দেখো এখানে লিখবো সুদের হার আর ইজিক্যাল টু কত, 6%। তাহলে আসল পি ইজিক্যাল টু কত ধরে নিলাম, এক্স টাকা। সময় এটা বার করতে হবে। তাহলে এখানে দেখো স্ববৃদ্ধি মূল বা আসলটা কত, সুদ আসলটা কত, 2x টাকা। কেন? দ্বিগুণ হবে বলছে, সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে স্ববৃদ্ধি মূল বা সুদ আসলটা 2x টাকা। তাহলে মোট সুদটা কত হবে, 2x মাইনাস এক্স টাকা সমান সমান x টাকা। বোঝা গেল? দেখো এখানে আসলও যা সুদও তাই। যখনই কোনো অঙ্ক দেখবে সুদে আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে আসল যে পরিমাণ সুদের পরিমাণও সেটাই হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি এখানে সরাসরিও লিখতে পারি যে আসল x টাকা, অতএব যেহেতু সুদে আসলে দ্বিগুণ অতএব সুদের পরিমাণও x টাকা। বুঝে গেল? বেশ, এইবার আমরা জানি I is equal to PTR বাই 100। অতএব বার করতে হবে কি, দেখো টাইমটা। তাহলে অতএব T is equal to কি, T is equal to I ইন্টু 100 বাই PR। মানগুলো বসাও। I এর মান কত, x 100, P এর মান কত, x। টাইম একক কী হবে, বছর। x কেটে গেল, 50 আর এটা হচ্ছে 3। 50কে 2 দিয়ে ভাগ করো, কত হবে, 16 পূর্ণ 2-3 বছর হলো। তাহলে অতএব নির্ণেয় সময় সমান 16 পূর্ণ 2-3 বছর। যখনই অঙ্ক করবে অঙ্কের শেষে উত্তরটা অবশ্যই লিখবে। বোঝা গেল? বেশ, চলো আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো 8 নম্বর অঙ্কটা, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। শতকরা সুদের হার, এখানে আমাকে আর বার করতে বলছে। কি বার করতে বলছে? আর। তাহলে আমরা আই বার করা শিখলাম, আমরা টি বার করা শিখলাম। এবার দেখো একটা অঙ্ক যেখানে আমরা আর বার করা শিখব। তাহলে কিছু টাকা ধার করার 6 বছর পর, তার মানে এখানে 6 বছর মানে টাইমটা কত দিচ্ছে, 6 বছর। তাহলে এখানে চোখ বুঝে আমরা টি ইজিক্যাল টু কত লিখব, 6 বছর। কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন, টাকার পরিমাণটা দেওয়া নেই, তাহলে আসলটা আমরা ধরে নিলাম x টাকা। সুদের হারটা আমাকে বার করতে হবে কত, সুদটা কত বলছে, সুদটা বলছে কি আসলের 3/8 অংশ। তাহলে আসলের 3/8 অংশ মানে কত হবে, x ইন্টু 3/8 সমান 3x বাই 8 টাকা। সব কটা রাশি পেয়ে গেছি। আসল x ধরেছি, তাহলে মোট সুদ কত হবে, আসলের 3/8, তাহলে 3x বাই 8। বোঝা গেল? তাহলে আমাকে বার করতে হবে 8টা। এবার দেখো আমরা জানি কি জানি, I is equal to PTR বাই 100, বা কি বার করতে হবে আমাকে, আর। তাহলে R is equal to কি হবে, R is equal to হবে I ইন্টু 100 বাই TP। এবার সব মানগুলো বসাও। আয়ের মান কত, আয়ের মান 3x বাই 8, ওপরে 3x নিচে 8 লেখো, ঠিক আছে, ইন্টু 100। পি এর মান কত, টি এর মান
টি এর মান হচ্ছে 6 আর পি এর মান হচ্ছে এক্স। এবার যেহেতু আমরা আর বার করছি এখানে দেবো একটা পার্সেন্ট চিহ্ন। হলো এক্স কেটে গেল, 3 দুগুণি 6 হলো। এখানে দেখো এটা কাটবে 2 50, 4 দুগুণি 8, 25 দুগুণি 50, তাহলে 25/4 মানে 6.1/4%। অতএব নির্ণেয় সুদের হার সমান 6.1/4% বা 6.25%। বুঝে গেল? এইভাবে করবে। বেশ, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো আমরা একটা অন্য ভ্যারাইটি করব। 13 অঙ্কটা দেখো, কোনো মূলধন বার্ষিক একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা। ভালো করে দেখো, তাহলে 7 বছর একটা আসল জমা রেখে তার সুদ আসলের পরিমাণ হচ্ছে কত? 7,100 টাকা। 4 বছরে হয়েছিল ওটা কত? 6,200 টাকা। কত টাকা জমা রেখেছিলাম, কত সুদের হার, কিছুই বলা নেই এখানে। কিন্তু দেখো 4 বছরের সুদ আসলের পরিমাণ বলা আছে, 7 বছরের সুদ আসলের পরিমাণ বলা আছে। তাহলে এই যে 3টে বছর, 4 বছর থেকে 7 বছর, এই 3টে বছরে যে টাকার পরিমাণটা বেড়েছে সেই পরিমাণটাই হচ্ছে মোট সুদ। কারণ যেহেতু আমরা এখানে সরল সুদ করছি, সেই সরল সুদের ক্ষেত্রে সবসময় যেটা বাড়ে সেটা হচ্ছে সুদের পরিমাণ বৃদ্ধি হয়, যেটা বাড়ছে সেটা সুদ। বুঝে গেল? তাহলে 4 বছরে ছিল, আমি গিয়ে দেখেছি 6,200, 7 বছরে ওটা দেখলাম 7,100। এই যে 900 টাকা 3 বছরে বৃদ্ধি, এটা 3 বছরের সুদ, এটা 3 বছরের সুদ। বোঝা গেল? বেশ, তাহলে আমরা এটা এখানে কিরম করব? তাহলে দেখো 7 বছরের সুদ প্লাস আসল সমান কত টাকা? 7 বছরের সুদ আসল হচ্ছে কত? 7,100 টাকা। 4 বছরের সুদ প্লাস আসল সমান 6,200 টাকা। এইবার এটা যদি আমরা বিয়োগ দিই এখান থেকে, তাহলে 3 বছরের সুদ লিখব, সুদ আসল নয়। কত টাকা? 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ 900/3 টাকা সমান কত টাকা? 300 টাকা। তাহলে দেখো টাইমটা কত? 1 বছর। তাহলে 1 বছরের সুদ আমি কত টাকা পেলাম? 300 টাকা। তাহলে এখানে আমি সুদও পেলাম, আর কি পেলাম? সময় পেলাম। এবার আমি এই যে 4 বছরের যে সুদ আসল ছিল 6,200, তাহলে আমি যদি এখান থেকে 4 বছরের সুদটা বার করি, তাহলে 4 বছরের সুদ কত হবে? 300 × 4 টাকা। তুমি 4 বছরের বার করতে পারো, 7 বছরেরও বার করতে পারো। তাহলে 3 4 কত টাকা হলো? 1,200 টাকা। বুঝলে? 3 বছরের সুদ কত পেয়েছি? 900। তাহলে 1 বছরের সুদ কত? 900/3, 300 টাকা। তাহলে 4 বছরে কত সুদ হয়েছে? 1,200 টাকা। তাহলে এই 1,200টা আমি যদি 6,200 থেকে মাইনাস করি, তাহলে আমি আসল পেয়ে যাব, তাই তো? তাহলে অতএব আসল পি ইজিক্যাল টু কত টাকা? 6,200 মাইনাস 1,200 টাকা সমান কত টাকা? 5,000 টাকা। দেখো আসল বেরিয়ে গেল। বোঝা গেল? সুদ আসল থেকে সুদ যদি বাদ দিই তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আসল। বুঝে গেল? তাহলে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ আমি কত জমা রেখেছিলাম সেটা পেয়ে গেলাম, তাই তো? এইবার আমাকে কি বার করতে বলছে? সুদের হার।
ঠিক আছে? তাহলে অতএব সুদের হার আর সুদের হার আর ওই ফর্মুলাতেই বার করব। আর এর ফর্মুলা কি? আই ইন্টু 100/পিটি, তাই তো? আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখো, আই যেটা মোট সুদ, আমি 1 বছরের জন্য কত 300 টাকা পেয়েছি, তাই তো? তাহলে আমি যদি এখানে 300 ধরি, 300/100, তাহলে টাইমটা কত? 1 বছর, পিটা কত? 5000 হলো। এবার কেটে দাও, 0 0, একটা দুটো, 5 6 কত? 30। আর বার করছি পার্সেন্ট চিহ্ন, তাহলে কত পার্সেন্ট বেরোলো? 6%। তাহলে অতএব নির্ণেয় আসল সমান 5000 টাকা ও সুদের হার সমান 6%। বুঝে গেল? বেশ, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর যদি কোনো ওখান থেকে কিছু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ক্লাস 10-এর অন্যান্য সাবজেক্টের প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট lrnr.in থেকে সংগ্রহ করো।